হ্যালো, কথা শুনতে পাচ্ছ? আমাদের হচ্ছে খণ্ডায়ন প্রক্রিয়া টপিকটি পড়ার সময় আমাদের বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমরা পুনরায় ক্লাসটি শুরু করলাম। খণ্ডায়ন প্রক্রিয়া বর্ণালীমিতি যেমন অনার্স চতুর্থ বর্ষ রয়েছে, মাস্টার্সে রয়েছে। এখানে আমাদের যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো আমরা কোথা থেকে নিয়েছিলাম? আমাদের এই যে প্রশ্নটা ছিল, অ্যালডিহাইড ও কিটোনের খণ্ডায়ন প্রক্রিয়া বর্ণনা করো। পরীক্ষায় এই খণ্ডায়ন থেকে প্রশ্ন গ বিভাগে আসে। এখানে এক্সাম্পল অ্যালডিহাইডও থাকতে পারে, কিটোনও থাকতে পারে, অ্যাসিডও থাকতে পারে। তো আমরা আজকে মূলত একটা উদাহরণ শিখব। এই উদাহরণের সাহায্যে আমরা যেন যাবতীয় যে কোনো উদাহরণের সমাধান করতে পারি। তো তোমাদের বইগুলোতে শুধুমাত্র সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা দেওয়া আছে, 1, 2, 3, দেন 4, 5, 6, 7, এরপরে হচ্ছে 8। এখানে যে ব্যাখ্যাগুলো দেখো, তোমরা যদি দেখো যে এখানে যে বিক্রিয়াগুলো প্লাস এখানে বিক্রিয়া, এরপরে হচ্ছে এম বাই ইর মান, আবার এখানে হচ্ছে এম বাই ইর মান, এগুলো কিভাবে আসলো এর কোনো ব্যাখ্যা দেওয়া নেই। যার কারণে তোমাদের কিন্তু এই যে অনার্স কেমিস্ট্রি সলিউশন বা এইচসিএস, তার এই যে অংশটুকু পিডিএফটা, এটা তোমাদের কাছে থাকতেই হবে। এটা থাকলে তোমাদের যেটা উপকার হবে সেটা হচ্ছে এই রিলেটেড প্রশ্ন, খণ্ডায়নের যাবতীয় যত প্রশ্ন রয়েছে, গ্রাফ রয়েছে, এই পিডিএফ দেখে দেখে তোমরা সমাধান করতে পারবে। ক্লাস শেষ হলে যারা পেইড স্টুডেন্ট বা সাজেশন নিয়েছো, তোমাদের যে গ্রুপ আছে সেখানে তোমরা পেয়ে যাবে, এছাড়াও পেজেও আপলোড করা হবে। তাহলে এখন আমরা যে পয়েন্টগুলো দেখি, এই পয়েন্টগুলো কিন্তু তোমাদের অলরেডি বইয়ে দেওয়া আছে, আর বইয়ের যে অংশটুকু আমি একটু আগে দেখালাম সেটাও পেজ আপলোড করা আছে। যারা স্টুডেন্ট আজকে সারাদিন পেজ ফলো করেছে তারা সেখান থেকে অবশ্যই বুঝতে পারবে আমি কোন অংশটুকু বলেছি, তো অবশ্যই সেখান থেকে নিয়ে নিবে। তাহলে এখানে হচ্ছে পয়েন্ট 1 নাম্বার পয়েন্টে অ্যালকাইল চেনের প্রভাব। এখানে তোমাদের এই অংশটুকু বইয়ে দেওয়া আছে যে কার্বনিল যৌগে অ্যালকাইল চেনের আকার বা কার্বন সংখ্যা যত বাড়বে মলিকুলার আয়নের পিক, মলিকুলার আয়ন মানে হচ্ছে এম, এখানে হচ্ছে এম, এখানে একটা হচ্ছে ডট, এরপর এখানে একটা প্লাস। মলিকুলার আয়ন পিকের আপেক্ষিক তীব্রতা তত কমতে থাকবে। তাহলে কার্বনিল যৌগের অ্যালকাইল চেনের আকার, কার্বন সংখ্যা যত বাড়বে মলিকুলার আয়ন পিকের আপেক্ষিক তীব্রতা তত কমতে থাকবে। এখানে মলিকুলার আয়ন কি? মলিকুলার আয়ন হচ্ছে মূল কোনো মৌল বা যৌগকে যদি আমরা হচ্ছে ভর বর্ণালীমিতির কোনো যন্ত্রের মধ্যে প্রবেশ করাই, তাহলে সেক্ষেত্রে ওই মৌলটি বা যৌগটি অক্ষত থাকবে, আগেই ভাঙবে না, অক্ষত অবস্থায় থাকবে। শুধুমাত্র ইলেকট্রন আঘাতে এখানে শুধুমাত্র ধনাত্মক আধানে উৎপন্ন হবে। তখন এই যে এখানে দেখানো আছে ব্র্যাকেটে যে এম ডট প্লাস, মানে এরকম যখন সৃষ্টি হবে তখন এটাকে মলিকুলার আয়ন বলা হয়। এখন দেখো ব্যাখ্যা, যেখানে কেন হচ্ছে আপেক্ষিক তীব্রতা, মলিকুলার আয়নের আপেক্ষিক তীব্রতা কেন কমবে তার ব্যাখ্যা এখানে দেওয়া আছে। অ্যালকাইল চেন যত বড় হবে অণুটির অনেক বেশি ভঙ্গুর হবে। চেন যত বেশি বড় হয় অণুটি তত ভঙ্গুর হয়, আগের ভিডিওতে তোমাদের বলে দিয়েছি। এরপরে হচ্ছে ইলেকট্রন আঘাত করার সাথে সাথে কি হবে, মলিকুলার যে আয়নটি আছে এই মলিকুলার আয়নটি দ্রুত ভেঙে অন্যান্য ছোট ছোট খণ্ডে পরিণত হবে। আর এই কারণে মূল যে মলিকুলার আয়ন তার স্থায়িত্ব কমে যাবে, ফলে বর্ণালীতে তার পিকটি ছোট হয়ে আসবে। এরপরে হচ্ছে পয়েন্ট নাম্বার ছিল 2, এগুলো পয়েন্ট আগেই বুঝিয়ে দিয়েছে আগের ভিডিওতে। তার এখানে দেওয়া আছে কি, অধিকাংশ ক্ষেত্রে অ্যালডিহাইড ও কিটোনের খণ্ডায়ন প্রক্রিয়া বিটা ক্লেভেসের সাথে জড়িত। এখানে বুঝতে হবে যে বিটা ক্লেভেস কি। ব্যাখ্যা দেখো, কার্বনিল কার্বনের ঠিক বাম পাশে কার্বনটিকে বলা হয় আলফা কার্বন। তাহলে কার্বনিল কার্বনের এখানে যে অংশটুকু থাকবে তোমাদের, তো সেখানের যে বাম পাশ, ঠিক সেই বাম পাশে যে কার্বনটা থাকবে, তোমার হাতে বাম পাশে যেটা কার্বন থাকবে সেটাকে বলবে আলফা কার্বন, আর আলফা কার্বনের পরে যে কার্বনটা থাকবে সেটাকে বলবে বিটা কার্বন। এই যে আলফা কার্বন একটা পেলাম, আবার এখানে একটা বিটা কার্বন পেলাম, এই আলফা এবং বিটা কার্বনের মধ্যবর্তী বন্ধনটি যদি সুষমভাবে ভেঙে যায়
তাহলে এর ফলে একটা র্যাডিক্যাল এবং একটি স্থায়ী রেজোন্যান্সের স্থিতিশীল আয়ন তৈরি হয়, আর এই প্রক্রিয়াকে বলা হয় যে বিটা ক্লেভেজ, এটাকে বলা হয় বিটা ক্লেভেজ। এরপরে হচ্ছে 3 নম্বর পয়েন্ট, অ্যালডিহাইডের ম্যাকলাভার্টি পুনর্বিন্যাস। এখানে এম/ইর মান 44 কীভাবে হয় সেটা আমরা এখানে মেকানিজমে দেখব। এই অংশটুকু যেটা কী ঘটে এটা তোমাদের বইয়ে দেওয়া আছে, মেকানিজমগুলো দেওয়া নেই, ওখানে শুধু বিক্রিয়া দেওয়া আছে। তাহলে এখানে যদি অ্যালডিহাইডে গামা হাইড্রোজেন থাকে তাহলে কী থাকে অ্যালডিহাইডের ক্ষেত্রে, 3 নম্বর পয়েন্টটা হচ্ছে অ্যালডিহাইডের ক্ষেত্রে গামা হাইড্রোজেন যদি থাকে এবং আলফা কার্বনের কোনো প্রকার কোনো প্রতিস্থাপক নেই, প্রতিস্থাপক কীরকম হতে পারে মিথাইল বা ইথাইল, এ ধরনের কোনো গ্রুপ যদি না থাকে তাহলে ম্যাকলাভার্টির পুনর্বিন্যাসের মাধ্যমে বেস পিক পাওয়া যায়, আর সেখানে হচ্ছে এম/ইর মান হচ্ছে 44। এরপরে মেকানিজমে কী লেখা আছে যে কার্বনিল অক্সিজেন পরমাণু তার সাপেক্ষে 4 নম্বর কার্বনে থাকা গামা হাইড্রোজেনকে নিজের দিকে টেনে নেয়। তাহলে কার্বনিলের এই যে এখানে একটা অক্সিজেন থাকে, এই যে অক্সিজেন এ কী করে 4 নম্বর কার্বনে যে গামা হাইড্রোজেন থাকবে তাকে নিজের দিকে টেনে নেবে। তাহলে আমরা যদি এই পয়েন্টটা এখানে দেখি, এই যে এখানে দেখো এখানে লেখা আছে গামা হাইড্রোজেন, তাহলে এখানে তোমাদের যে বিক্রিয়াটা এখানে কিন্তু ব্যাখ্যাগুলি আমরা এখানে দেখাচ্ছি তোমাদের। তাহলে আমাদের হচ্ছে গামা হাইড্রোজেন থাকবে কত নম্বরে 4 নম্বর কার্বনে, 4 নম্বর কার্বনের গামা হাইড্রোজেন আর হচ্ছে যে কার্বনিলের অক্সিজেন পরমাণু, এই কার্বনের অক্সিজেন পরমাণু 4 নম্বর কার্বনে থাকা গামা হাইড্রোজেনকে নিচের দিকে টেনে নেবে। এর ফলে কী হবে, এটি একটি 6 সদস্য বিশিষ্ট চক্রীয় মধ্যবর্তী অবস্থার মাধ্যমে ঘটে। এটা গেল 2 নম্বর পয়েন্ট, এটা গেল 1 নম্বর পয়েন্ট। এরপরে দেখো 3 নম্বরে কী বলা আছে, এরপর আলফা এবং বিটা কার্বনের মাঝের যে বন্ধনটা থাকবে, আলফা এবং বিটা কার্বনের মাঝখানে যে সুষম বন্ধনটা থাকবে সেই সুষম বন্ধনটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে কী হবে এক অণু অ্যালকিন আলাদা হয়ে যাবে। এরপরে দেখো 4 নাম্বার, বাকি অংশটি একটি ইনল র্যাডিক্যাল ক্যাটায়নে অর্থাৎ CH2CH 1 বন্ড OH, এটা হবে এরকম একটা ডটে তারপরে প্লাস, মানে এখানে মোবাইলে টাইপিং এগুলো উপরে হবে, ঠিক আছে, পাওয়ার হিসাবে ডট হবে, রূপান্তরিত হবে। যেহেতু আলফা কার্বনের কোনো প্রতিস্থাপক নেই, মানে প্রতিস্থাপক নেই কী ধরনের প্রতিস্থাপক নেই, এই যে এখানে দেখানো আছে যে মিথাইল বা ইথাইল এরকম কোনো প্রতিস্থাপক নেই, তাই কি হবে ইনলের ভর আমরা কীভাবে বের করব, আয়নের ভর, কার্বন কয়টা এখানে কার্বনের ভর কত 12, এরপর হাইড্রোজেন একটা আছে, তার মানে হাইড্রোজেন আছে 2টা, কার্বন আছে একটা, তাই একটা কার্বনের ভর হচ্ছে 12, হাইড্রোজেন আছে হচ্ছে 2টা, তাহলে 2টা হাইড্রোজেনের ভর হচ্ছে 2, আবার কার্বন আছে একটা তার ভর হচ্ছে 12, আবার হাইড্রোজেন আছে একটা তার ভর হচ্ছে 1, অক্সিজেন আছে একটা তাহলে তার ভর হচ্ছে 16, আবার হাইড্রোজেন আছে একটা তার ভর হচ্ছে 1, টোটালি এটা যদি যোগ করি তাহলে মান আসবে কত 44, তাই M/E মান হচ্ছে 44। এখন আমরা এটা দেখি এখানে কি দেওয়া আছে, এই যে এখানে দেখো এই যে মান কত 44, আর এখানে কি লেখা আছে ব্র্যাকেটে বেস পিক। এরপরে দেখো 4 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্টে কী দেওয়া আছে মিথাইল কিটোনের ম্যাকলাভার্টি পুনর্বিন্যাস M/E মান হচ্ছে 58, এই মানটা কীভাবে আসবে, কি ঘটে এটা তোমাদের দেওয়াই আছে, বইয়ে দেওয়া আছে। মিথাইল কিটোনের ক্ষেত্রে যেখানে আলফা কার্বনে কোনো প্রতিস্থাপক নেই, ম্যাকলাভার্টি পুনর্বিন্যাসের ফলে M/E 58 মানের একটি প্রধান পিক বা আয়ন পাওয়া যায়। ওকে, এখন আমরা মেকানিজম দেখি। মেকানিজম কিসের ক্ষেত্রে দেখব, এই যে এখানে আমাদের যে বিক্রিয়াটা দেওয়া আছে, কোন বিক্রিয়া, এই যে এই বিক্রিয়াটা, ঠিক আছে, কারণ আমরা এই বিক্রিয়াটা দেখব, আর এখানে এই যে মান হচ্ছে M/E মান 58 এটা বের করব। তো এটা আমরা মেকানিজম থেকে বের করব, যেটা ব্যাখ্যা তোমাদের বইয়ে দেওয়া নেই, শুধু বিক্রিয়া দেওয়া আছে। তাহলে দেখি 1 নম্বরে দেখো
এটিও ঠিক 3 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্টে অ্যালডিহাইডে ছিল, এটা জাস্ট হচ্ছে আমাদের মিথাইল কেটনে, কিন্তু বাকি 3 নাম্বার পয়েন্টে যা ছিল এখানেও তাই হবে। তাই এখানে লেখা আছে যে এটি ঠিক 3 নাম্বার পয়েন্টের মতোই, পার্থক্য হলো এটি অ্যালডিহাইড না হয় একটা মিথাইল কিটন হবে। 2 নম্বর পয়েন্টে কী আছে, গামা হাইড্রোজেন স্থানান্তরে। তোমাদের বইয়ে যে গামাটা এভাবে দেওয়া আছে, আমি যেহেতু মোবাইলে টাইপিং করেছি আর এখানে মোবাইলের চিহ্নটা দেওয়া নেই, তাই আমি এখানে ইংলিশে লিখেছি যে গামা, ঠিক আছে। গামা হাইড্রোজেন স্থানান্তরের পর অ্যালকিন অংশটি বিদায় নেই। অ্যালকিন অংশটি কোথায় ছিল, আমাদের 3 নম্বর পয়েন্টে ছিল। এই যে দেখো এখানে আমাদের অ্যালকিন কথাটা ছিল, যখন আমাদের আলফা এবং বিটা কার্বনের মাঝে যে বিটা ক্লেভেজ এখানে উৎপন্ন হয়েছিল, সেখানে আলফা এবং বিটা কার্বনের মাঝে যে সুষম বন্ধনটা, এই বন্ধনটা যখন ভেঙে যাবে তখন এক অণু অ্যালকিন আলাদা হয়ে যাবে। আর এই যে এক অণু অ্যালকিন আলাদা হয়ে যায়, এটা আবার 4 নম্বর পয়েন্টে গিয়ে কি হচ্ছে, অংশটি একদম বিদায় নিচ্ছে। এরপরে দেখো 3 নম্বরে, এখানে অবশিষ্টাংশ হিসাবে যে ইনল রাডিকাল ক্যাটায়নটি থাকে তার এক প্রান্তে থাকে মিথাইল গ্রুপ যুক্ত থাকে। এখানে লেখা আছে যে CH2 ডাবল বন্ড কার্বন OH 1 বন্ড CH3, এখানে যে প্লাসটা আছে এটা উপরে হবে, এরকম হবে যে ডট প্লাস। আমরা বিক্রিয়াতে চলে যাই, পয়েন্ট দেখতেছিলাম 4 নম্বর পয়েন্ট দেখতেছিলাম না, তাহলে এই যে এই অংশটুকু দেখতে পাচ্ছ, এই যে এখানে CH3 CH2 COH, এটা এইভাবে দেওয়া আছে, আমি এটা হচ্ছে এভাবে লিখে দিয়েছি এখানে, এটা যে এখানে এইভাবে দেওয়া আছে, তোমাদের ওটা হচ্ছে সিগল আকারে দেওয়া আছে, এটা নর্মালি দেওয়া আছে আর কি। এখন 4 নম্বরে কী আছে দেখো, এই ইনল আয়নের মোট ভর হিসাব করলে দেখা যাবে যে তা আমাদের 3 নম্বর পয়েন্টে মূল অংশ কত ছিল, 44 ছিল। ইনলের মান পেয়েছিলাম, ইনল আয়নের মোট ভর 44 ছিল। এরপর এখানে আমাদের হচ্ছে এই যে 3 নম্বর পয়েন্ট, এখানে আমাদের একটা যে কি বলছে যে সরি 4 নম্বর পয়েন্ট, তাহলে এখানে আমাদের কী আছে CH2 বৃদ্ধি পাবে। তাহলে CH2 বৃদ্ধি পেলে এখানে কার্বন কয়টা, একটা কার্বন, এখানে কার্বন একটা, হাইড্রোজেন কয়টা, দুইটা। তাহলে কার্বনের ভর কত, একটা কার্বনের ভর হচ্ছে 12, তাহলে দুইটা হাইড্রোজেনের ভর কত, একটা হাইড্রোজেনের ভর যদি 1 হয় তাহলে দুইটার হচ্ছে 2, তাহলে 2 আর 12 যোগ করলে কত হয়, 14। এই 14 আর এই যে 44, এই 44টা আমরা 3 নম্বর পয়েন্ট থেকে নিয়েছি, এই 3 নম্বর পয়েন্ট না, এই 3 নম্বর পয়েন্ট না, পয়েন্টে যেটা বোল্ড করে দেওয়া আছে, এই যে এখান থেকে যে আমরা m/e মান পেয়েছিলাম, এই 44 এটা আমরা পেয়েছিলাম। তাই এখানে আমি তোমাদের ব্র্যাকেটে লিখে দিয়েছি যে মূল অংশ এই 44 সাথে সাথে আমরা যে CH2 যেটা বৃদ্ধি পেয়েছে তার মান এখানে বসাই দিলাম 14, দুটা যোগ করলে মান আসে হচ্ছে 58, তাহলে এখানে m/e মান হচ্ছে 58। তাহলে 4 নম্বর পয়েন্টে আমাদের 58 পিক পাওয়া যায়। এখন দেখো এই যে কোথায়, এই যে 58 পিক পাওয়া যায়। ভীষণ ঝামেলার একটা জিনিস এটা। এরপরে দেখো 5 নাম্বার পয়েন্টে আছে যে নিম্নতর অ্যালডিহাইডে আলফা খণ্ডায়ন। কী ঘটে 5 নম্বরে, ছোট বা নিম্নতর অ্যালডিহাইডের ক্ষেত্রে আলফা ক্লেভেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, এরপর এখানে হচ্ছে মলিকুলার আয়ন থেকে ভেঙে m/e মান হচ্ছে
29 এর পিক তৈরি হওয়া দেখানো হয়েছে। তাহলে আমরা 5 নম্বর পয়েন্টটা দেখি কি দেওয়া আছে, তোমাদের বইয়ে কি দেওয়া আছে। 5 নম্বর পয়েন্ট এই যে এখানে, এটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট, তাই না? এটা এখন দেখতেছি যে দেখো, নিম্নতর অ্যালডিহাইডে আলফা ক্লেভেজ খুবই গুরুত্বপূর্ণ এবং নিম্নরূপে ঘটে। তাহলে এখানে যে কিভাবে ঘটেছে, যে M/E মান হচ্ছে 29, এটা কিভাবে আসলে দেখানো নেই। এরপর এখানে যে আলফা ক্লেভেজ ঘটলো কিভাবে ঘটলো দেখা নেই, শুধু জাস্ট বিক্রিয়াতে দেওয়া আছে। আবার এখানে গিয়ে এটা কিভাবে হলো তার কোনো ব্যাখ্যা দেওয়া নেই, যেটা আমরা মেকানিজমে দেখবো এখন। কত নম্বর পয়েন্ট? 5 নাম্বার। পাঁচ নম্বরের মেকানিজম। তাহলে দেখো ডান দিকের ভাঙন মানে এখানে হাইড্রোজেন অপসারণ হবে, আর বাম দিকের ভাঙনে, তাহলে ডান দিকের ভাঙনে হাইড্রোজেন অপসারণ হবে আর বাম দিকের ভাঙনে আর অপসারণ হবে। কিভাবে হাইড্রোজেন অপসারণ হচ্ছে দেখো, কার্বনিল কার্বন এবং হাইড্রোজেনের মাঝে যে বন্ধনটা আছে অর্থাৎ আলফা বন্ধন, কার্বনিল কার্বন এবং হাইড্রোজেনের মাঝখানে যে আলফা বন্ধন আছে এই বন্ধনটা ভেঙে যাবে। এরপর কি হবে, হাইড্রোজেন মুক্তমূলক চলে যাওয়ার পর অর্থাৎ অপসারণ হওয়ার পর তৈরি হয় অ্যাসাইলিয়াম ক্যাটায়ন অর্থাৎ আর। এরপর এখানে সি মানে কার্বন, এখানে হচ্ছে 3টা বন্ড হবে, যেহেতু মোবাইলে টাইপিং করেছে তাই তো এখানে 3 বন্ড দিয়েছি। এখানে প্লাসটা হচ্ছে উপরে দিতে হবে। তাহলে হাইড্রোজেন যখন অপসারণ হবে তখন উৎপন্ন হবে কি, অ্যাসাইলিয়াম ক্যাটায়ন উৎপন্ন হবে। এখন আমরা চলে যাই বিক্রিয়াতে। এই যে দেখো এখানে কিন্তু এই যে আলফা ক্লেভিসে এখানে দেখো এই যে মাইনাস হাইড্রোজেন দেওয়া আছে, দেখতে পাচ্ছ। এই যে মাইনাস হাইড্রোজেন মানে হাইড্রোজেন অপসারিত হচ্ছে, আবার এই যে এখানে মাইনাস আর অপসারিত হচ্ছে। মাইনাস মানে হচ্ছে অপসারণ করা বা বর্জন করা বোঝায় আর কি, যেমন আমরা অঙ্কেতে বাদ দেওয়া বোঝায় এরকম। কোথায় ছিলাম, এখানে। তারপরে এখন দেখো বাম দিকে, তাহলে ডান দিকে যখন হাইড্রোজেন অপসারণ হবে উৎপন্ন হবে অ্যাসাইলিয়াম ক্যাটায়ন, আর যখন আর অপসারণ হবে কিভাবে, কার্বনিল কার্বন এবং অ্যালকাইল গ্রুপের আর এর মাঝে যে বন্ধনটি ভেঙে যাবে। আগেটা কি ছিল, কার্বনিল কার্বন আর হাইড্রোজেনের মাঝে আলফা বন্ধন ভেঙে যাবে, তখন হাইড্রোজেন অপসারণ হবে, আর হাইড্রোজেন অপসারণে অ্যাসাইলিয়াম ক্যাটায়ন উৎপন্ন হবে। আর বাম দিকের ভাঙনে কি হবে, কার্বনিল কার্বন আর অ্যালকাইল গ্রুপ অর্থাৎ আর এর মাঝের যে বন্ধনটা আছে এটা ভেঙে যাবে। ফলে কি হবে, অ্যালকাইল র্যাডিক্যাল আর চলে যাওয়ার পর অবশিষ্ট থাকে ফরমাইল ক্যাটায়ন। এখানে সি হাইড্রোজেন কার্বন, এখানে হচ্ছে 3 বন্ড, এটা প্লাসটা হচ্ছে উপরে। এখন এই ফরমাইল ক্যাটায়নের ভর আমরা কি বের করবো, এখানে হাইড্রোজেন কয়টা, হাইড্রোজেন একটা, তাই যে এখানে হাইড্রোজেনের ভর 1। এখানে কার্বন কয়টা, কার্বন একটা, তাহলে কার্বনের ভর কত, 12, একটা কার্বনের ভর। এরপর অক্সিজেন কয়টা আছে, একটা, তাহলে অক্সিজেন একটার ভর কত, 16, যোগ করলে মান আসবে কত, 29। তাহলে M/E মান কত হবে, M/E মান হবে 29। এরপরে চলে যাব 6 নম্বর পয়েন্টে। হাইড্রোজেনের জার্ডিক্যাল বনাম অ্যালকাইল জার্ডিক্যাল অপসারণ কি ঘটে দেখো, অ্যালডিহাইডের ক্ষেত্রে মিথাইল বা অ্যালকাইল জার্ডিক্যালের তুলনায় হাইড্রোজেন জার্ডিক্যালে অতি সহজে হারিয়ে যায়। ব্যাখ্যা দেখো, কার্বনিল কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনটি আলফা খণ্ডায়নের মাধ্যমে খুব দ্রুত অপসারিত হতে পারে। ছবিতে দেখানো হয়েছে একটি অ্যালডিহাইড অণু, মানে তোমাদের যে বইয়ের যে ছবিটা সেখানে যে অ্যালডিহাইড থেকে একটি অণু সহজে হাইড্রোজেন অপসারিত হয়ে M/E মান 29 মানের ফরমাইল ক্যাটায়ন বা নির্দিষ্ট অ্যাসাইলিয়াম আয়ন তৈরি করেছে। এটা আমরা কোথায় দেখেছিলাম, এটা আমরা এই যে একটু আগে যেটা দেখলাম, ডান দিকের ভাঙ্গন যখন হলো তখন উৎপন্ন হয়েছিল কি, অ্যাসাইলিয়াম ক্যাটায়ন, আর যখন বাম দিকে ভাঙ্গন হয় আর অপসারণ হয় তখন উৎপন্ন হয়েছিল এখানে ফরমাইল ক্যাটায়ন। আর এক্ষেত্রে M/E মান কত পেয়েছিলাম, 29 পেয়েছিলাম। এটা এখানে আবার লেখা হয়েছে 6 নম্বর পয়েন্টে, এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত। তাহলে এখন এখানে কি বোঝানো হলো, যে কার্বন এবং হাইড্রোজেন বন্ধনটি ভেঙে হাইড্রোজেন র্যাডিক্যাল হিসেবে বের হয়ে যায় এবং এখানে বেশি স্বতঃস্ফূর্ত হয়। এরপরে দেখো 7 নম্বর পয়েন্ট, তোমাদের লাইভ ক্লাসে লিঙ্ক কেটে গেলে তোমরা পেজে লাইভ দেখবে। অ্যাসাইলিয়াম ক্যাটায়ন থেকে
কার্বনিয়াম আয়ন গঠন কি ঘটে দেখো, আলফা খণ্ডায়নের মাধ্যমে উৎপন্ন অ্যাসাইলিয়াম ক্যাটায়নটি আর কার্বন, এখানে 3 বন্ড, এখানে অক্সিজেন প্লাস, পরবর্তীতে কার্বন মনোক্সাইড অণু বর্জন করে কার্বনিয়াম বা অ্যালকাইল আয়ন, এখানে আর এর উপরে হচ্ছে প্লাস আর কি, পরিণত হয়। তাহলে এখানে এই জিনিসটা দেখো, কার্বন মনোক্সাইড অপসারিত হবে আর উৎপন্ন হবে কি, কার্বনিয়াম বা অ্যালকাইল আয়নে পরিণত হবে। এখন এটা আমরা দেখি 7 নম্বর পয়েন্ট, তাহলে তোমাদের বইয়ের 7 নম্বর পয়েন্ট, এই যে এখানে দেখো অ্যাসাইলিয়াম ক্যাটায়ন, এই যে অ্যাসাইলিয়াম ক্যাটায়নের কার্বন মনোক্সাইড অণু পরিত্যাগ করে কার্বনিয়াম আয়নে পরিণত হয়। তাহলে এই যে এখানে দেখো কার্বন মনোক্সাইডের সামনে একটা মাইনাস চিহ্ন দেওয়া আছে, মানে এখানে কার্বন মনোক্সাইড অপসারিত হচ্ছে বা বর্জন হচ্ছে, হয় এখানে যে দেখতে পাচ্ছ না আর প্লাস, মানে এখানে হচ্ছে কার্বনিয়াম আয়নে পরিণত হয়েছে। এরপর 8 নাম্বারটা এখানে যেহেতু আছে এটা দেখি। 8 নাম্বারে হচ্ছে কী দেওয়া আছে দেখো, অ্যারোমেটিক অ্যালডিহাইডে M+-1 M+-28 পিক পাওয়া যায়। বেনজালডিহাইড অণু কার্বন মনোক্সাইড ছেড়ে দিয়ে এখানে C6H6, এখানে হচ্ছে প্লাস আয়ন, আবার এরপর হাইড্রোজেন আয়ন রেডিক্যাল ছেড়ে দিয়ে C6H5 প্লাস আয়ন, এখন অ্যাসিটিলিন অপসারিত হয়ে কার্বন 4টা হাইড্রোজেন 3টা প্লাস আয়নে রূপান্তরিত হয়। এখন এগুলো কীভাবে হয় তার ব্যাখ্যা দেওয়া নেই, শুধুমাত্র এখানে বিক্রিয়া দেওয়া হচ্ছে। আবার এখানে দেখো অনেকগুলো M/E মান আছে, এখানে দেখো 58, এখানে হচ্ছে 77, এখানে হচ্ছে 51, এগুলো কীভাবে আসলো তার ব্যাখ্যা দেওয়া নেই। তো আমরা মেকানিজম এগুলো দেখব, আবার এগুলো কিন্তু আমাদের আবার চিত্রে লাগবে, তাই মেকানিজম বোঝা খুবই দরকার। তাহলে এখন আমরা দেখব হচ্ছে 8 নম্বর পয়েন্ট। এটা তো আমরা ওখানেই পড়লাম, নতুন করে পড়ার দরকার নেই। এই যে এখানে এই জায়গাগুলো একটু করে নিবা, এখানে হচ্ছে উপরে প্লাস, এটা হচ্ছে উপরে প্লাস, তাহলে M+-1 M+-28 মান, একটা 78, একটা 77 আর একটা হচ্ছে 51 মান। এখন মেকানিজম দেখো, তাহলে এখানে M এর উপরে প্লাস, এখন M+-1 পিক, এটা কিভাবে হচ্ছে দেখো, বেনজালডিহাইডের মলিকুলার আয়ন অর্থাৎ M+ মলিকুলার আয়নের ভর হচ্ছে 106। তাহলে এখানে বেনজালডিহাইডের মলিকুলার আয়নের ভর কত, 106। বেনজালডিহাইডের আণবিক ভর হচ্ছে তোমাদের 106 হয়। এখন এখান থেকে প্রথমে আলফা হাইড্রোজেন, এখান থেকে প্রথমে কী হবে, আলফা হাইড্রোজেন অপসারিত হবে, ফলে 106 থেকে কি 1 বিয়োগ হবে না, হাইড্রোজেন আলফা হাইড্রোজেন মানে একটা হাইড্রোজেন অপসারিত হয়েছে, তাহলে হাইড্রোজেনের ভর কত, 1, তাই এখানে 1 বসেছে। আর এখানে বেনজালডিহাইডের মলিকুলার আয়নের ভর কত, 106, তাহলে যে এখানে 106, তাহলে 106 থেকে 1 বিয়োগ করলে হয় কত, 105 হয়। ভরে একটি অ্যাসাইলিয়াম আয়ন অর্থাৎ কার্বন 6টা হাইড্রোজেন 5টা, আর বেনজালডিহাইড এটার ক্ষেত্রে হচ্ছে কার্বন 6টা হাইড্রোজেনও 6টা। তাহলে যদি এখান থেকে একটা হাইড্রোজেন বাদ যায়, ধরে একটা হাইড্রোজেন বিয়োগ হলো এখান থেকে, তখন এটা কি হয়, কার্বন 6টা হাইড্রোজেন কয়টা হবে, 5টা। তাই যে এখানে দেখো কার্বন 6টা হাইড্রোজেন 5টা। আবার এখানে হচ্ছে তোমার, এটা আমি এখানে লিখে নিই, শুধুমাত্র কার্বন হাইড্রোজেনটা তোমার দেখালাম। তারপরে এখানে হচ্ছে 3 বন্ড, এরপর অক্সিজেনের উপরে প্লাস, তাহলে এখানে হচ্ছে একটি অ্যাসাইলিয়াম আয়ন উৎপন্ন হয়। এরপরে হচ্ছে তোমাদের লিঙ্ক তাড়াতাড়ি শেষ হবে, লাইভ ক্লাস তোমরা পেজ থেকে দেখে নিও।
এখন আমরা এটা দেখব, এম এখানে হচ্ছে প্লাস মাইনাস 28 পিক। এটা কীভাবে পাচ্ছি, এখানে এম বাই ইর মান হচ্ছে একটা 78, এখানে 77, আগেরটাতে কত ছিল, এখানে এই আইনটি থেকে এবার কার্বন মনোক্সাইড, তাহলে এই আইনটি থেকে কার্বন মনোক্সাইডের ভর তাহলে কত হচ্ছে, কার্বনে কত, কার্বনের ভর হচ্ছে 12, কার্বন কয়টা, একটা, অক্সিজেন একটা, তাহলে অক্সিজেন ভর কত, 16, 12 আর 16 যোগ করলে কত হয়, 28। তাহলে এখন এখান থেকে 28 অপসারিত হবে। তাহলে এখানে আমরা পেয়েছিলাম কত, এখানে অ্যাসাইলিয়ামের কত পেয়েছিলাম, 105 পেয়েছিলাম। এখন এই 105 থেকে 28 বিয়োগ করতে হবে। 28টা কোথা থেকে পেলাম, এই যে কার্বন মনোক্সাইড যেটা অপসারিত হয়েছিল, সেই অপসারিত কার্বন মনোক্সাইড, যেহেতু কার্বন মনোক্সাইড অপসারিত হয়েছে, তার মানে ওই কার্বন মনোক্সাইডের যে ভর যত হবে সেটা আমাদের বাদ দিতে হবে, তাই এখানে মাইনাস চিহ্ন দেওয়া হয়েছে। যদি অপসারিত না হয় যুক্ত হতো তখন প্লাস চিহ্ন হতো, তো যেহেতু অপসারিত তাই মাইনাস, তাহলে 105 থেকে 28 মাইনাস হলে হবে কত, 77। তাহলে এর ফলে আমরা পাই ফিনাইল ক্যাটায়ন C6H5, এখানে হচ্ছে এটা প্লাস উপরে হবে আর কি এগুলো, যার এম বাই ই মান কত, 77। এখন চিত্রে এম বাই ই 78 হিসেবে বেনজিন র্যাডিক্যাল ক্যাটায়ন C6H6, এটা প্লাসটা হচ্ছে উপরে, এটা হচ্ছে একটা ফোটা আর কি দেখানো হয়েছে, যা হাইড্রোজেন স্থানান্তরের মাধ্যমে ঘটে। এরপরে হচ্ছে এম বাই ই 51 পিক, এই ফিনাইল ক্যাটায়নটি C6H5 পরবর্তীতে আরও ভেঙে যাবে। এটি এক অণু নিরপেক্ষ অ্যাসিটিলিন গ্যাস CH, এখানে 3 বন্ড CH, যার ভর কত, তাহলে এখানে কার্বনে, এখন দেখো এখানে কার্বনে একটা, হাইড্রোজেন একটা, তাহলে কার্বনের ভর 12, হাইড্রোজেনের 1, আবার এখানে কার্বনের ভর, তাহলে এখানে 12 আর 1 মানে 13, আবার এখানে কার্বন একটা, হাইড্রোজেন একটা, তাহলে কার্বনে 12, হাইড্রোজেন 1, তাহলে এখানেও 13, 13 যোগ করলে কত হয়, 26। তাহলে এখন এই 26 কী হবে, বর্জন করতে হবে, অর্থাৎ বিয়োগ করতে হবে, তাহলে 26 ভর বর্জন। তাই এখানে কী করবো, যে পেয়েছিলাম কত, এখানে 77 পেয়েছিলাম, আগেরটাতে দেখো আগে পেয়েছিলাম 1 নম্বরে এখানে 105 পেয়েছিলাম, তাহলে 105 থেকে কার্বন মনোক্সাইডে 28 বিয়োগ করে 77 পেয়েছিলাম। তাহলে এখন এই 77 থেকে আবার কী করব, অ্যাসিটিলিন যে গ্যাস বর্জন হয়েছিল তার ভর কত ছিল, 26, সেটা বিয়োগ করব। তাহলে 26 বিয়োগ করলে কত মান আসে, 51। এর ভরে নতুন একটি সাইক্লিক খণ্ড আয়ন C4H3 প্লাস তৈরি হয়, যার এম বাই ইর মান হচ্ছে 51। এখন এই যে দেখো মানগুলো আমরা এভাবেই পেয়েছিলাম, এখন আমি তোমাদের বিক্রিয়াটা দেখাই। এই যে এখানে দেখো, এই যে দেখো, এই যে এখানে C6H6, এখানে C6H5, এই যে এগুলো গ্রাফে লাগবে, এগুলো গ্রাফে লাগবে, তখন আবার বুঝবে না। এই যে এগুলো কিভাবে হলো মেকানিজমে দেওয়া আছে, আবার এখান থেকে যে 58 কীভাবে বের হলো, 78 কীভাবে বের হলো, 77 কীভাবে বের হলো, 71 কীভাবে বের হলো, সেটাও তোমাদের মেকানিজমে দেওয়া আছে। এখন আমরা আবার দেখাবো যে এম বাই ইর মান বের করার নিয়ম। উপরে তো আমি তোমাদের হচ্ছে অ্যালডিহাইড আর কিটোনের ক্ষেত্রে দেখালাম, এখন এখানে নিয়মটা দেওয়া আছে, তোমরা যারা একটু কম বোঝো তোমাদের ক্ষেত্রে এই নিয়মটাও আলাদাভাবে দিয়ে দিয়েছি, যাতে করে তোমরা নিয়মটা দেখেও এম বাই ইর মান কীভাবে বের করলাম আমরা উপরের দিকে, সেটা তোমরা এখানেও বুঝতে পারবে। তাহলে আমরা দেখি যে এম বাই ই, এম মানে হচ্ছে ভর, ই মানে হচ্ছে চার্জ, তো ম্যাস টু চার্জ রেটিও বা ভর ও চার্জের অনুপাত বের করা আসলে বেশ সহজ, যেহেতু এই পুকে উৎপন্ন বেশিরভাগ আয়নের চার্জ সাধারণত +1 হয়, তার মানে ইর মান কত হয়, +1 হয়। তাই সহজ কথায় এম বাই ইর মান বের করার মানে হলো ওই খণ্ড বা আয়নের মোট আণবিক ভর
বা মলিকুলার ম্যাশ হিসাব করা। এখন M/E মান বের করার জন্য তোমাদের মোট 3টা ধাপ অনুসরণ করতে হবে। তো ফার্স্ট ধাপটা দেখো, সংকেত বা গাঠনিক রূপ জানতে হবে। আমরা যে খণ্ড বা আয়নটির M/E বের করব সেটিতে কয়টা কি আছে, কয়টা কার্বন আছে, কয়টা হাইড্রোজেন আছে, কয়টা অক্সিজেন আছে বা অন্যান্য পরমাণু আছে তা ভেঙে ভেঙে আমাদের দেখাতে হবে। এরপর 2 নম্বর ধাপে কি দেওয়া আছে, পরমাণুগুলোর পারমাণবিক ভর বসানো। তাহলে হিসাব করার জন্য আমাদের বহুল ব্যবহৃত এই 3টি মৌলের ভর মনে রাখলেই চলবে। সাধারণত কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। কার্বনের ভর আমরা জানি 12, হাইড্রোজেনের 1, অক্সিজেন হচ্ছে 16। এরপর 3 নম্বরে কী করতে হবে বলেছে, যোগফল বের করা এবং চার্জ দিয়ে ভাগ করা। তাহলে সবগুলো পরমাণুর ভর যোগ করে প্রাপ্ত মোট ভরকে আয়নের চার্জ দিয়ে ভাগ করতে হয়। এই যে এখানে এম মানে হচ্ছে ভর, ই মানে হচ্ছে চার্জ, আর এই যে এখানে ডিভাইডেড দেওয়া আছে মানে কি ভাগ করতে হবে, ভরকে চার্জের সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, তাহলে M/E মান পাবো। আর আমরা যেহেতু জানি যে সবসময় চার্জ +1 বেশিরভাগ হয়, তাহলে এখানে তাই মোট ভরটাই হবে M/E মান। অর্থাৎ এখানে এম এর মান যাই থাকুক, নিচে যদি 1 থাকে তাহলে সেই মানটাই হয়। এরপরে হচ্ছে 1 নম্বর আমরা এখানে হচ্ছে যদি তোমাদের যে M/E মানগুলো আমি যে পয়েন্টগুলোতে বের করে করে দেখালাম, এখানে প্রত্যেকটা পয়েন্টে যে এখানে ধরো 105, এখানে 78, 77, 51, উপরে 44, 29 এই মানগুলো যেগুলো বের হয়েছিল, এখানে আবার আলাদাভাবে আমি আবার দেখাই দিয়েছি যে ওখানে যদি তোমাদের পয়েন্টে বুঝতে অসুবিধা হয় আর কি। আর এখানে দেখো পয়েন্ট 5 এবং 6, পয়েন্ট 5 নম্বর 6 নম্বরে আমরা কীভাবে M/E মান বের করেছিলাম। তাহলে দেখো 5 এবং 6 ফরমাইল ক্যাটায়নের ক্ষেত্রে ছবিতে আলফা ক্যাটায়নের পর এখানে ব্র্যাকেটে হচ্ছে ফরমাইল ক্যাটায়নের সংকেতটা লিখবে, উপরে দেওয়াই আছে সেটা আবার এখানে লিখতে হবে। লিখলে হবে, না লিখলে হবে, সমস্যা নেই, যেহেতু এখানে আমি ভাষায় লিখিয়ে দিয়েছি। ছবিতে আলফা ক্যাটায়নের পর এই আয়নটি তৈরি হয়েছে। তাহলে এর M/E হিসাব করি, পরমাণুতে হাইড্রোজেন ছিল 1টা, কার্বন ছিল 1টা, অক্সিজেন ছিল 1টা। তাহলে ভর হিসাব করি, একটা হাইড্রোজেনের 1 গুণন 1, একটা কার্বন, তাহলে কার্বনের ভর কত 12, তাহলে 12 সাথে 1 গুণ, অক্সিজেন কত 16, এতে 16, আর কয়টা অক্সিজেন 1টা, তাহলে গুণ। এরপর সবগুলো যোগ করলাম, সবগুলো যোগ করে মান আসলো 29, যেটা তোমাদের এর আগেও বুঝালাম। দেখো 29, এই যে দেখো, এই দেখো একটা হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, তারপরে কার্বন হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16, সবগুলো একটা একটা করে ছিল, সবগুলো ভর যোগ করে মান আসলো 29। আর এই যে ফরমাইল ক্যাটায়নের সংকেত এখানে দেওয়াই আছে, যে হাইড্রোজেন, কার্বন, 3 বন্ড, অক্সিজেন প্লাস, কার্বন একটা, হাইড্রোজেন একটা, অক্সিজেন একটা, সবগুলো ভর যোগ করব, মান বের হবে। আর এখানে হচ্ছে তাহলে এম এর মান যদি তুমি 29 বসাও, আর ইর মান তো 1, তাহলে 29 ভাগ হচ্ছে 1 মানে কি 29ই হয়। তাই এই যে M/E মান একবারে 29ই বসানো আছে, এই ক্যালকুলেশনটা আর দেখানো হয়নি, কারণ 1 দ্বারা ভাগ করে তো উপরে যেটা আছে সেটাই আসবে। এরপরে দেখো 2 নম্বরে অ্যালডিহাইড ম্যাকালাভিটি আয়ন, এখানেও যে সংকেতটা লিখতে হবে, উপরে দেওয়া আছে 3 নম্বর পয়েন্টে। তাহলে এখানে দেখো এই যে ইনল জাডিকাল ক্যাটায়ন যেটা আছে তার সংকেত এটি। তাহলে যে এখানে মান হতো কত 44, এই মানটা কীভাবে বের করেছিলাম এটা আমরা এখন উপরে একবার বলেছিলাম, আবার যেহেতু ওখানে ক্যালকুলেশন আছে আবার দেখাচ্ছি। 44 কোথায় ছিল, 44 এই যে দেখো, এই যে এখানে, এই যে সংকেত কোথায়, এই যে কার্বন, হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন কয়টা 2টা, কার্বন কয়টা 1টা, কার্বন 1টা, হাইড্রোজেন 1টা, অক্সিজেন 1টা, হাইড্রোজেন 1টা রূপান্তরিত হয়েছে। তাহলে যেহেতু আলফা কার্বনের কোনো প্রতিস্থাপক নেই, তাই এই ইনল আয়নের ভর এখানে দেখানো আছে, এখানেও আমরা দেখিয়েছি, একবার এখানে চলে যাই, কোথায়, এই যে এখন এখানে দেখো। তাহলে এখানে হচ্ছে পরমাণুগুলো কী কী ছিল, 2টি কার্বন, 4টি হাইড্রোজেন, 1টা অক্সিজেন। তাহলে এখানে কার্বন 2টা,
তাহলে একটা কার্বনের ভর 12, তাহলে দুটার কত হবে? 2 গুণন 12 হবে। হাইড্রোজেন কয়টা আছে? হাইড্রোজেন 4টা, তাহলে 4 গুণন 1, হাইড্রোজেনের ভর 1। অক্সিজেন কয়টা আছে এখানে? অক্সিজেন 1টা, তাহলে 1 গুণন অক্সিজেনের ভর কত? 16, গুণ করে দিলাম। তাহলে সংকেত থেকে তোমাদের কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন কয়টা করে আছে হিসাব করতে হবে। এরপর ওগুলো জাস্ট ভর বসায় দিতে হবে, এরপর যোগ করলে মান বের হয়ে আসবে m/e মান। তাহলে মান কত আসে টোটাল? 44। একইভাবে এখানেও সেম, যে মিথাইল কিটোনে ম্যাকালাফট আয়নটি, এটা পয়েন্ট নাম্বার 4। এখানে সংকেত বসাতে হবে, সংকেত উপরে দেওয়াই আছে, আমি নতুন করে লিখে নেই, জাস্ট ব্র্যাকেট দিয়ে দিয়েছি যাতে করে তোমরা ওখানে বসায় নিতে পারো। এটি দেখতেও উপরটার মতোই, শুধু অতিরিক্ত একটি মিথাইল গ্রুপ যুক্ত হয়েছে। তাহলে এখানে পরমাণু 3টা কার্বন, আগে কয়টা ছিল দেখো, এখানে আগে কার্বন ছিল কয়টা? 2টা, আর এখানে একটা যেহেতু মিথাইল যুক্ত হয়েছে, তাহলে মিথাইলে কার্বন কয়টা আছে? 1টা, তাহলে টোটাল কয়টা কার্বন? 3টা। আবার এখানে হাইড্রোজেন কয়টা আছে? 4টা, এখানে আবার হাইড্রোজেন আছে 3টা। তাহলে এখানে আমাদের 3টি কার্বন, 6টি হাইড্রোজেন, 1টি অক্সিজেন। তাহলে এগুলো আবার হচ্ছে যোগ করতে হবে। এই যে কার্বনের ভর কত? 12, তাহলে 3 দ্বারা গুণ, হাইড্রোজেনের ভর 1, 6 দ্বারা গুণ, অক্সিজেনের ভর 16, 1 দ্বারা গুণ, যোগ করে দেব 58। তাহলে এই যে m/e মান হচ্ছে 58। আবার 4 নম্বরে অ্যারোমেটিক খণ্ডসম বেঞ্জালডিহাইড, এটা 8 নম্বর পয়েন্টে ছিল। ওখানে যে 3টা মান ছিল আমাদের, সেই 3টা মান এখানে আবার দেখানো আছে, এখানে দেওয়া আছে। কোন কোন মানগুলো দেখো, এটা এখানে ভালোভাবে বুঝাই দিয়েছিলাম তোমাদের। এই যে তোমাদের 77, মানে যে 51, তারপরে হচ্ছে 28 পিক, এরপর হচ্ছে m+-1 পিক, এখানে যে মানগুলো ছিল যে 105, তারপরে যে 78, 77, তারপরে হচ্ছে এখানে যে 51, এগুলো তো বের করা ওখানে দেখালাম, ওটা আবার এখানেও তোমাদের আলাদাভাবে দেখানো আছে উদাহরণ হিসেবে। এই যে দেখো, যে এই যে মূল অংশ ছিল 106, এখান থেকে একটা হাইড্রোজেন বাদ যাবে, পরে আবার হচ্ছে কার্বন মনোক্সাইডের ভরটা বাদ যাবে, এরপর এখানে 77 হবে, এখানে 77 হবে, আবার এখানে যে 51 হবে। এখন এখানে দেখো সহজ টেকনিক কিভাবে m/e মান বের করা হয়, তার সহজ একটা টেকনিক দেওয়া আছে এখানে। ম্যাশ স্পেকট্রোমেট্রি অর্থাৎ ভর বর্ণালীমিতির ম্যাথ বা মেকানিজম করার সময় পরীক্ষার খাতায় পুরোটা বারবার হিসাব না করে কী করবে, মূল যৌগ থেকে যে নিরপেক্ষ অংশটি, যেমন হাইড্রোজেন বা CH3 বা পানি বা কার্বন মনোক্সাইড বা CH2 ডাবল বন্ড CH2 বাদ যাচ্ছে, তার ভরটি মলিকুলার আয়ন বা পূর্ববর্তী আয়ন থেকে বিয়োগ করে দিলেই পরের খণ্ডে m/e খুব দ্রুত বের করা যায়। এই কথাটা মানে কিছু বুঝলে, না বুঝলে 8 নম্বর পয়েন্টে চলে যাও। 8 নম্বর পয়েন্ট, এই যে দেখো 8 নম্বর পয়েন্ট, এখানে আগে ছিল কি, এই যে মলিকুলার বেঞ্জালডিহাইডে মলিকুলার আয়নের ভর ছিল 106, এখান থেকে একটা আলফা হাইড্রোজেন অপসারিত হয়েছে, তাহলে হাইড্রোজেনের ভর 1, বের করো কত? 105, এই 105টা মনে রাখো। এরপর এখানে দেখো 2 নম্বরে গিয়ে আলাদা করে আবার বের করা প্রয়োজন নেই, উপরে যেটা পেয়েছো 105, এই 105 থেকে এখানে কি বাদ দিবে, এখানে যেটা 2 নম্বর পয়েন্টে যেটা বাদ গিয়েছিল কি, কার্বন মনোক্সাইড বাদ গিয়েছে, তাহলে কার্বন মনোক্সাইড যেটা অপসারিত হয়েছে, কার্বন মনোক্সাইডের ভর ছিল 28, জাস্ট এটা বিয়োগ করে দেবো, তাহলে এখানে আমরা পিক পেয়ে যাব। এরপরে আবার দেখো 51 পিক, এখানে এটা কিভাবে আসলো, ওই যে এখানে 77 পেয়েছিলাম, দেন এই 77 থেকে 26 বিয়োগ করলাম, এই 26টা কোথায় পেলাম, এখানে যে অ্যাসিটিলিন গ্যাসটা অপসারিত হয়েছিল সেই অ্যাসিটিলিন গ্যাসের ভর বের করেছিলাম 26, এখানে এটা বের করলাম, মান আসলো 51। তাই বারবার বের করার প্রয়োজন নাই, এখানে বলেই দেওয়া আছে যে বারবার হিসাব করার, পুরোটা বারবার হিসাব করার দরকার নেই, মূল যে যৌগ থাকবে সেখান থেকে যে নিরপেক্ষ অংশটি বাদ যাবে, এই যে এখানে বাদ যাবে, সেটা শুধুমাত্র তার ভরটি মলিকুলার আয়ন বা পূর্ববর্তী আয়ন থেকে বিয়োগ করে দিতে হবে, তাহলে খুব দ্রুত তোমরা m/e মান বের করতে পারবে। এরপরে হচ্ছে বারবার আমরা পিক পিক কথাটা পেয়েছি, তো পিক কি, পানের পিক না, ঠিক আছে, এটা বর্ণালীমিতির পিক। পিক জিনিসটা কি, তো ভর বর্ণালীমিতি পিক বলতে মূলত গ্রাফ বা বর্ণালীর খাড়া বা উলম্ব রেখাগুলোকে বোঝানো হয়। এখন তোমাদের গ্রাফে চলে যাই,
এই যে তোমরা যে যে গ্রাফগুলো দেখবা এখানে, এই যে এগুলা 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 এগুলো কি খাড়া না, এগুলাকে বলা হয় হচ্ছে পিক, এগুলোকে বলা হয় পিক। কোথায় গেল, এই যে অনেক কষ্ট করে ক্লাস নিচ্ছি, ক্লাসে কোনো সামান্য ভুল ত্রুটি হলে তোমরা অবশ্যই বলে দিবে, কমেন্টে বলে দিবে। আর ক্লাসটা অবশ্যই শেয়ার করবে, কমেন্ট করবে। তোমাদের কমেন্ট এবং শেয়ারের উপর ডিপেন্ড করবে পরবর্তী যে কোনো প্রবলেমের সমাধান। কারণ এগুলো আমাদের কোনো কোর্স নাই, তোমাদের সুবিধার জন্য, তোমরা যেখানে বোঝো না জাস্ট বোঝানোর জন্য সময় বের করে তোমাদের ক্লাস নেওয়া হয়। অন্যরা কখনোই তোমাদের কোর্স নাই আবার জাস্ট সাজেশন দিয়ে দায়িত্ব কমপ্লিট করবে। সেখানে আমরা তোমাদের সাজেশন দিই, সাজেশনে কোনো প্রবলেম হলে সেগুলো আবার লাইভ ক্লাসে সমাধান করে দিই, জাস্ট 45 টাকা পেমেন্টে। এত সাপোর্ট কিন্তু এই বাজারে পাওয়া অসম্ভব। তাই অবশ্যই তোমরা কমেন্ট করবে, শেয়ার করবে, এতে করে আমার আগ্রহ তৈরি হবে, আরও বেশি বেশি করে তোমাদের সাপোর্ট দিতে পারবো। তাহলে এখন দেখো, তাহলে পিক কি সহজ কথায়, একটি যৌগকে যখন আমরা ম্যাশ স্পেকট্রোমেট্রি অর্থাৎ ভর বর্ণালিমিতির যে যন্ত্র রয়েছে তার মধ্যে যদি আমরা দিয়ে দেই, তাহলে ভেঙে টুকরো টুকরো করা হয়। ধরো একটা আস্ত ইটাকে কী করি, যে বাড়ি করার সময় এগুলো মেশিন বো 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 শব্দ করে না, তো সেখানে যদি তোমরা একটা আস্ত ইটা ঢুকে দাও, তাহলে সেই ইটাটা কী হয়ে যায়, ছোটো 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 টুকরো হয়ে যায়। ঠিক সেরকম আর কি, যে সহজ কথা, একটা যৌগকে যদি আমরা এরকম একটা ভর বর্ণালিমিতি মেশিনের মধ্যে দিয়ে দিই, তখন এটা ভেঙে টুকরো টুকরো করা হয়। তখন কোনো টুকরো বা খণ্ডটি কতটুকু পরিমাণে তৈরি হয়েছে তা যে গ্রাফের মাধ্যমে স্ক্রিনে ভেসে ওঠে, সেই গ্রাফের প্রতিটি চূড়া বা দাগকে এক একটি পিক বলা হয়ে থাকে। আশা করি তোমরা লাইনটা বুঝেছ, যে যতগুলো খণ্ড হবে একটা যৌগকে যখন আমরা ভর বর্ণালিমিতি মেশিনে ঢুকাই দিব, সেখানে ভেঙে 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 যতগুলো খণ্ড হবে বা ছোটো ছোটো টুকরা হবে, সেগুলো যদি গ্রাফের মাধ্যমে স্ক্রিনে ভেসে ওঠে, তাহলে ওই প্রতিটি চূড়া বা দাগকে বলা হয় পিক। যেটা তোমাদের গ্রাফের চিত্র লম্বা 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 করে টান দেওয়া আছে। আবার দেখবা যে কিছু কিছু লম্বা টান বড়, কিছু ছোট, কিছু খাটো, কিছু লম্বা, কিছু এতই ছোট ছোট, এগুলো মানে বুঝতে হবে। খালি হিজিবিজি নিজে ইচ্ছে মতো টানলে হবে না, মুখস্থ করলে হবে না, যে এটা মুখস্থ করলে যে এটার ক্ষেত্রে দুটা হবে হচ্ছে ছোট, তারপরে মাঝেরটা একটা হবে বড়, তারপর এটা আরেকটু ছোট, তারপর এটা আরেকটু ছোট, এই পাশেটা আরও ছোট, এগুলো মুখস্থ করলে হবে না, এইভাবে করলে হবে না, এগুলো নিয়ম আছে। এগুলো আমরা আস্তে আস্তে এখন শিখবো। এখন আমরা গ্রাফ অংশটুকু শিখতেছি, মেকানিজম শেখা শেষ। একটা মেকানিজম, এই যে আজকের ক্লাসে মেকানিজম যেটা তোমাদের বোঝানো হলো, আমি চেষ্টা করেছি ভালো করে বোঝানো, আরও চেষ্টা করলে আরও ভালো হবে। সামান্য 19-20 হতেই পারে। তোমাদের পিডিএফ দিব, তোমরা বারবার রিভিশন দিবা, তাহলে আরও বুঝতে পারবে। না বুঝলে আবার নক করবে, সমস্যা নেই। এখন তোমার গ্রাফটা দেখো, কারণ অনেকেই গ্রাফ মুখস্থ করে যে একটা বড় একটা ছোট এরকম আর কি। তোমাদের সময় তো আমরাও পার করেছি, এসব চোরা বুদ্ধি, ফাঁকিবাজ বুদ্ধি আমরাও দেখেছি। তো তোমাদের কপাল ভালো যে তোমরা প্রবলেমে পড়লে বিভিন্ন প্ল্যাটফর্ম তোমাদের সাহায্য করে। আমাদের তো এরকম কপাল ছিল না। এই যে অংশটুকু তোমাদের পড়াচ্ছে, এটা আমাকে কেউ শিখায় নাই, নিজেকেই শিখতে হয়েছে। আমাদের সময় তো ক্লাসও হতো না, তোমাদের তো তাও ক্লাস হয়তো বা মোটামুটি হয়। তাহলে আমরা এখন দেখি গ্রাফ কি নির্দেশ করে। তো ফার্স্টে আমরা দেখি যে ভর বর্ণালিমিতি গ্রাফে দুটি অক্ষ থাকে। কয়টা অক্ষ থাকে? দুইটা। প্রত্যেকটা ক্ষেত্রে দুইটা অক্ষই থাকে, এটা না জানার কিছু নাই, ছোটো বাচ্চা বলতে পারবে যারা গ্রাফ নিয়ে কাজ করে। তো নিচের অক্ষ হচ্ছে আমাদের এক্স অক্ষ, আর খাড়া অক্ষটা হচ্ছে ওয়াই অক্ষ। এখন দেখি এটি খণ্ড অংশগুলোর ভর নির্দেশ করে, তাহলে এক্স অক্ষ ভর নির্দেশ করে। আর এখানে পিকটি গ্রাফের যত ডানে থাকবে, তাহলে পিকটি গ্রাফের যত ডানে থাকবে সেই খণ্ডের আণবিক ভর তত বেশি হবে। তাহলে চলে যায় গ্রাফে, চলছে গাড়ি সিসিমপুরে। এই যে দেখো
এই যে এখানে কী আছে m/e, এর পাশে আছে আপেক্ষিক প্রাচুর্য। এই যে তোমাদের একটা প্রশ্নই দিয়েছিলাম, ছোটো প্রশ্ন, আপেক্ষিক প্রাচুর্যের এগুলো সংজ্ঞা কী, পার্থক্য কী, এগুলো কেন দিয়েছিলাম, ওই প্রশ্নটা পড়লে তোমাদের বেসিক ক্লিয়ার হবে। ফলে তোমরা এই যে গ্রাফগুলোতে গিয়ে এখন যদি থাকে আপেক্ষিক প্রাচুর্য, তখন আবার ভাববে যে আপেক্ষিক প্রাচুর্য আবার কী জিনিস, যখন বেসিক জানা প্রয়োজন। বর্ণালিমিতি এমন একটা সাবজেক্ট, এটা তোমাদের মাস্টার্সেও আছে, ফোর্থ ইয়ারেও আছে, চাকরিতেও গিয়েও আছে। তোমরা যখন নিবন্ধন পড়বা এখান থেকে MCQ আসবে বিভিন্ন বর্ণালিমিতি থেকে, NMR বর্ণালী, তারপর হচ্ছে তোমার ESR, IR, আরও অনেকগুলো বর্ণালী আছে, সবগুলো থেকেই MCQ আসে পরীক্ষায়। আর এটা একটা থিওরিক্যাল প্রশ্ন প্যাটার্ন এমন পেঁচানো হবে যে মনে হবে যে সব পড়ছো কিন্তু গুলিয়ে ফেলবা, মানে এত তোমাদের বর্ণালিমিতি। এখানে ভর বর্ণালিমিতি আছে, IR বর্ণালিমিতি আছে, অতিবেগুনি, তারপরে আরও কী যেন NMR, ESR, সবগুলো যখন মূলনীতি পড়তে যাবে একটা আসবে আরেকটা লিখে আসবে। মাস্টার্সের ক্ষেত্রে এরকম অনেকের হয়েছে। তাই সাবজেক্টটা বুঝে পড়ার বিষয়, এটা মুখস্থ বিদ্যা না, বুঝে পড়তে হবে, বেসিক ক্লিয়ার রাখতে হবে। এই 10টা-20টা প্রশ্ন পড়লে হবে না, ফেল করবা। কারণ তোমাদের পরীক্ষায় প্রশ্নই আসে 24টা, সেখানে যদি 10-20টা প্রশ্ন পড়ো কমন পাবে, বললাম না কমন পাবে না, হ্যাঁ অবশ্যই কমন পাবে, 10 থেকে 12টা প্রশ্ন কমন পেতে পারো। কিন্তু ভাগ্য যদি খারাপ হয়, দেখবা যে 10-12টার মধ্যে খ বিভাগে তোমার কমন চলে আসলো 60টা, তোমাকে লিখতে হবে মাত্র 5টা, তাহলে 60টা কমন নিয়ে কোনো লাভ নেই। ফলে তোমার গ বিভাগে কমন আসলো না। যদিও বা ধরি খ বিভাগে তোমার কমন আসছে 3টা বা 4টা, গ বিভাগে গিয়ে কমন আসলো হচ্ছে কোনোটার ক, কোনোটার খ, কোনোটার ক, কোনোটার খ, লাভ নেই। তোমাকে ক, খ দুইটার অ্যান্সার করতে হবে। এখন যদি বলো সমস্যা নেই, আমি শুধু ক অ্যান্সার করবো বা খ অ্যান্সার করবো, ঠিক আছে, তুমি গ বিভাগে 5টা শুধু ক বা খ অ্যান্সার করলে, গ বিভাগে অ্যান্সার করলে মাত্র 2টা বা 3টা, কারণ ওই 20টা প্রশ্ন পেয়ে 10-12টা কমন পাবে। এখন 10-12টা কমন নিয়ে যদি তুমি মনে করো খ বিভাগে তুমি 5টা অ্যান্সার করতে পারবা, গ বিভাগে তুমি সবগুলোর ক অ্যান্সার করতে পারবা, এটা অসম্ভব। আবার ক বিভাগ তো আছে, ক বিভাগ তোমরা করতেই চাও না, যার কারণে তোমাদের ক বিভাগ আমাকে এত ছোট ছোট করে সংখ্যাগুলো দিতে হয় যে তাও পড়ুক, কারণ বইয়ে তো অনেক কঠিন সংখ্যা। তবে হ্যাঁ, শর্টকাট কাজে আসে, আমি বারবার বলি শর্টকাট অবশ্যই পরীক্ষায় ভালো আসে। সেটা হচ্ছে অন্যান্য সাবজেক্ট যেগুলো থিওরিক্যাল নয়, যেমন ধরো অর্গানিক কেমিস্ট্রি, বিক্রিয়ার কৌশল, যেগুলো কোনো প্রশ্ন পরিবর্তন হবে না, এগুলো একদম পারফেক্ট সায়েন্স সাবজেক্ট, মানে এখানে কোনো ইয়া নাই, থিওরি নাই, যা হবে বোর্ডে যা আসবে হুবহু তাই দেবে পরীক্ষায়, কোনোটার সাথে কোনোটার মিল থাকে না। ওই প্রশ্নগুলোতে অল্প করলেও পরীক্ষা কমন আসে, ভালো হয়। পৃথকীকরণ, রসায়ন, যৌগ পলিমার, বর্ণালিমিতি, প্লাস মাস্টার্সে ছিল খাদ্য ফুড কেমিস্ট্রি আর কি, ফুড কেমিস্ট্রি, তারপরে ছিল আর কি যেন পরিবেশ রসায়ন, প্লাস হচ্ছে থার্ড ইয়ারে হচ্ছে কৃষি রসায়ন, তারপর হচ্ছে শিল্প রসায়ন। এগুলো হচ্ছে থিওরিক্যাল সাবজেক্ট, এগুলো পেঁচানো হয়, কঠিন হয়। ক বিভাগের প্রশ্ন 1000 বোর্ড থেকে তুমি 40-50টা পড়ে যাও, 6 থেকে 8টার মতো কমন পাবে, টোটালি 10টা কমন পাবো না। 2-3টা প্রশ্ন একদম বাইরে থেকে আসবে, কোনো বোর্ডে পাবে না। এগুলো অনেক বলা হয়, তো শোনে না আমাদের কথা, স্টুডেন্টরা শোনে না, সবাই শুধু হচ্ছে সস্তা পাবলিসিটি থেকে তোমরা বেশি ঝুঁকে পড়ো। এই কারণে আর কিছু বলতে ইচ্ছা করে না, যা ইচ্ছা করো, ফেল করবা, আমার কি, কিছু বলে আবার গন্ডগোল লাগবে। পোলাপানেরা বোঝে না, বোকা। আমরা যেখানে ছিলাম সেখানে চলে যাই। তাহলে এখানে ছিল হচ্ছে গ্রাফের, এটা দেখলাম, ও পিকটি গ্রাফের যত ডানে থাকবে সেই খণ্ডে আণবিক ভর তত বেশি হবে। গ্রাফ 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 কোথায় গেল, এই যে, তাহলে এখানে দেখো, এখানে যে পিকগুলো দেখা যাচ্ছে, এই যে লম্বা 77, এরপরে এখানে 51, 29, এরপরে হচ্ছে 105, 106, এগুলো এখন আমরা এখানে ব্যাখ্যা করব। এখন ওয়াই অক্ষ কী বলছে, এটি নির্দেশ করে ওই খণ্ডটি কী পরিমাণে শতকরা কত ভাগ তৈরি হয়েছে। যে পিকটি যত লম্বা সে আইনটি তত বেশি সুস্থিতি হবে, অর্থাৎ যার হাইট যত বেশি তার সুস্থিতি তত বেশি এবং তা তত বেশি পরিমাণে তৈরি হয়েছে। এখন দেখি সব থেকে লম্বা কোনটা, লম্বা লম্বা, এই যে দেখো কোনটা, এই যে 77, এটা হচ্ছে সব থেকে লম্বা পিক। তাহলে যেটা সব থেকে লম্বা পিক তার স্থায়িত্ব বেশি, আর স্থায়িত্ব বেশি মানে
এটা উৎপন্ন হয়েছে বেশি পরিমাণে। কোথায় ছিলাম? আচ্ছা, এখন হচ্ছে ভর বর্ণালীমিতি পড়ার সময় তোমাদের 3 ধরনের পিক সবচেয়ে বেশি সামনে আসবে। কি কি পিক? মলিকুলার আয়ন পিক, অর্থাৎ এম ডট প্লাস, এটা প্লাসটা উপরে, মলিকুলার আয়ন পিক। মলিকুলার আয়ন পিক কি? এই যৌগ থেকে মাত্র একটি ইলেকট্রন বের হয়ে যাওয়ার পর পুরো অক্ষত অণুটির যে ভর থাকে তাকে মলিকুলার আয়ন পিক বলে। এটি সাধারণত গ্রাফের সবচেয়ে ডানের প্রধান পিকগুলোর একটি হয় এবং এর মাধ্যমে যৌগের আসল আণবিক ভর জানা যায়। যেমন 0.8 ছিল, 0.8-এ আমরা বেঞ্জালডিহাইডের মলিকুলার আণবিক পিক পেয়েছিলাম কত? 106 পেয়েছিলাম। এখন তোমাদের চিত্রে দেখো, চিত্র এই যে দেখো, সবচেয়ে ডানে থাকবে, তাহলে এটা হচ্ছে আমাদের বাম, এই পাশটা হচ্ছে বাম আর এই পাশটা হচ্ছে ডান। আমার হাত অনুযায়ী এই পাশটা হচ্ছে ডান, তোমরা তোমাদের হাত অনুযায়ী হিসাব করবা। এটা ডান দিকে, তাহলে সর্বডানে থাকবে কি? মলিকুলার আণবিক পিক। তাহলে এই যে কত আছে? 106। এখানে কিন্তু দুইটা আছে, দেখো 106, আবার এটা হচ্ছে 105। এরপরে দেখো বেস পিক, এটা মোস্ট ইম্পর্টেন্ট। অনেকে তোমরা কি করো, এই যে হচ্ছে মলিকুলার আয়ন পিক আর হচ্ছে যে বেস পিক, এটা গুলাই ফেলে অনেকে। মনে করে সব থেকে লম্বা যেটা সেটা হচ্ছে মলিকুলার, আর যেটা হচ্ছে খাটো বা একটু মাঝারি ওটাকে মনে করে বেস পিক ধরে। এই জায়গাটা একটু গন্ডগোল হয়, তোমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে মলিকুলার আয়ন পিক কোনটা। এটা হচ্ছে সাধারণত গ্রাফের সবচেয়ে ডানে প্রধান পিকগুলোর একটি হয়, এর মাধ্যমে যৌগের আসল আণবিক ভর জানা যায়। আর বেস পিক কোনটা? বেস পিক হচ্ছে গ্রাফের মধ্যে যে পিকটি সবচেয়ে লম্বা, যেটা সব থেকে লম্বা, স্থায়িত্ব বেশি, সেটা হচ্ছে বেস পিক। যার তীব্রতায়, যেখানে দেওয়া আছে তীব্রতায় 100% ধরা হয়, তাকে বেস পিক বলা হয়। এর মানে হলো খণ্ডায়ন প্রক্রিয়ায় এই খণ্ডটি সবচেয়ে বেশি স্থায়ী বা সুস্থির ছিল, তাই এটি সবচেয়ে বেশি পরিমাণে তৈরি হয়েছে। যেমন 0.3-এ বলা আছে M/E = 4 হলো বেস পিক। এরপরে হচ্ছে খণ্ড আয়ন পিক। এটা কি? মূল অণুটি ভেঙে যাওয়ার পর যে ছোট ছোট টুকরোগুলো হয় সেগুলোকে বলে খণ্ড আয়ন পিক। যেমন হচ্ছে আমরা যে 29, 51, 58, 77 এই মানগুলো পেয়েছিলাম M/E মান, মনে আছে? দেখাচ্ছি, এই যে দেখো, এই যে 77, এরপরে হচ্ছে এই যে 51, তারপরে হচ্ছে 29 পেয়েছিলাম, এই যে 78, 57, 51, তারপর এই যে 29। এগুলো হচ্ছে ছোট ছোট খণ্ড, আর এগুলোকে বলা হয় ছোট ছোট খণ্ড বা টুকরা। আর এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় হচ্ছে যে খণ্ড আয়ন পিক। তাহলে খণ্ড আয়ন পিক কোনগুলো? মূল অণুটি ভেঙে যাওয়ার পর যে ছোট ছোট টুকরাগুলো থাকে তাদের M/E মান। তাই দেখবা যে তোমাদের যখন গ্রাফ আঁকা হবে তখন এরকম আলাদা 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 ছোট বড় এরকম পিক পাওয়া যাবে, সেগুলি হলো ফ্ল্যাগমেট বা খণ্ড আয়ন পিক। আবার চিত্রতে চলে যাই, 5 ইঞ্চি দূরে গেল। এই যে দেখো, এই যে দেখো 29, এই যে 51, আবার এই যে দেখো এখানে ছোট ছোট, এই যে ছোট ছোট, আবার এই যে দেখো এখানে ছোট ছোট আছে, এগুলো হচ্ছে আমাদের খণ্ড পিক। এখন আমি তোমাদের এখন একটা বাস্তব উদাহরণ দেখাচ্ছি, ঠিক আছে? একটি বাস্তব উদাহরণ। ম্যাম পরীক্ষায় কি এই পুরোটুকু লিখতে হবে? না, এটা বুঝাচ্ছি তোমাদের বইয়ে তো ব্যাখ্যা দেওয়া নেই। তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে
যেহেতু সময় কম থাকে এত বিস্তারিত লেখার দরকার নেই, যারা শিক্ষক তারা বুঝে নেবে। তোমাদের বোঝানোর জন্য আমি বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তোমরা বইয়ে যা আছে তাই দিবা, কোনো প্রবলেম নেই। বইয়ে যেহেতু বিস্তারিত ব্যাখ্যা নেই, মেকানিজমগুলো দেখানো নাই, সেক্ষেত্রে তোমাদের মুখস্থ করতে হতো, আর মুখস্থ করে কয়টা মনে রাখবে, যার কারণে তোমাদের এখানে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে। তোমাদের পিডিএফ দিয়ে দিব, তোমরা বইটা পড়বে, পাশাপাশি মেকানিজমগুলো পিডিএফ থেকে দেখবে, তাহলে বাকি যে খণ্ডায়নগুলো আছে সেগুলো নিয়ে সমস্যা হবে না, বা ক্লাস মাস্টার্সে উঠে গিয়ে প্রবলেম হবে না, পিডিএফটা রেখে দিবে। এখন দেখো একটা উদাহরণ দেখো, ধরো আমরা একটা কাপ, তোমার হাতের সামনে কাপ থাকলে একটা কাপ নাও, বা মনে মনে কল্পনা করো, ধরো আমরা একটা কাপ নিলাম, এরপরে সেই কাপটাকে আমি ফেলে দিলাম। এখন ফেলে দিলে কী হবে, কাপটা তো ভেঙে যাবে। আবার যে কী বলে, স্টিলের গ্লাস নেওয়ার দরকার নেই, এখানে চীনামাটির কথা বলতেছি আমি। আমরা যদি হচ্ছে একটা চীনামাটির কাপ নেই বা একটা গ্লাস নেই, যেগুলো হচ্ছে হাতল আছে এরকম, তোমরা যে চিত্রে দেখতে পাচ্ছই সম্ভবত, তো এরকম যদি আমরা একটা কাপ নেই, তাহলে এটাকে যদি আমরা মাটিতে ফেলে দিই তাহলে ভেঙে যাবে। কারণ কোন অংশটুকু আগে ভাঙবে, তলাটা যেটা আছে সেগুলো, প্লাস সাইডের অংশগুলো, এগুলো ভেঙে ভেঙে ছোটো ছোটো টুকরা হবে। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ কি না? এই যে দেখো এখানে অংশগুলো ভেঙে যাচ্ছে, কিন্তু এই যে হাতলটা তোমরা দেখতে পাচ্ছ, এই হাতলটা দেখো অক্ষত অবস্থায়, সেটা কিন্তু ভাঙে নাই। আবার এই সাইডগুলো ভাঙছে। আবার এই যে এখানে তলাটা এখানে আলাদাভাবে দেখানো আছে, যে এই তলাটা ভেঙে ছোটো 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 টুকরা হচ্ছে। এটার আবার এখানে কিন্তু এখানে গ্রাফ দেওয়া আছে। এখানে দেখো এই যে বড় যেটা, সব থেকে বড় যেটা, এটা সব থেকে বড় পিক। কেন? কারণ এটা সব থেকে বেশি সুস্থিতি। এখন আমরা যদি এই সব থেকে বড় যেটা, এটাকে যদি আমরা ধরি হাতল, কেন হাতল ধরবো? কারণ এখানে দেখো যে কাপটাকে যদি আমরা ভাঙি, এরকম একটা কাপ না, তুমি যদি 100টা কাপ নেও আর 100টা কাপই যদি তুমি ফেলে দাও, দেখবে যে প্রত্যেকটা কাপের ক্ষেত্রে কম বেশি সবগুলো টুকরো টুকরো হয়ে যাবে ভেঙে, শুধুমাত্র হাতলটা কম ভাঙবে, অক্ষত অবস্থায় থাকবে। অর্থাৎ এটা সুস্থিতি বেশি, যার কারণে এটা ভাঙা অতটাও সহজ হয় না। তাহলে এখানে সবথেকে বেশি সুস্থিতি কোন অংশটুকু? কাপের হাতল অংশটুকু। তাহলে এটা সব থেকে বড় পিক, অর্থাৎ সব থেকে লম্বা হবে। তাহলে এটা এই যে বড় যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের হাতলের খণ্ডের পিক। এই যে এখানে সাইডে আমি তীর চিহ্ন দিয়ে লিখে দেওয়া আছে, এখানে দেখো হাতলের খণ্ডের পিক দেখতে পাচ্ছ কিনা তোমরা, চিত্রতে দেখবা যে হাতলের খণ্ড পিক। আর এটা হচ্ছে আমাদের সব থেকে বড় পিক। তাহলে সব থেকে বড় যেটা, সেটা কি হচ্ছে আমাদের এখানে? বেস পিক। সব থেকে লম্বা যেটা, সেটা হচ্ছে আমাদের বেস পিক। এরপরে যে ছোটো 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 যে খণ্ডগুলো দেখতে পাচ্ছ এখানে, প্লাস এখানে, এগুলো কি অন্যান্য ছোটো ছোটো টুকরা। এগুলো কোথা থেকে টুকরাগুলো হলো? এই যে ধরো যে তলাগুলো টুকরা হয়েছিল, তারপরে কাপের সাইডগুলো ছোটো ছোটো টুকরা হয়েছিল। তো এই ছোটো ছোটো টুকরোগুলো আমাদের কি? ছোটো ছোটো টুকরোগুলো হচ্ছে আমাদের খণ্ড পিক। তাই এখানে ছোটো 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 গ্রাফগুলো দেখানো আছে, যে এখানে লিখাও আছে যে অন্যান্য ছোটো ছোটো টুকরার পিক। এটা হচ্ছে আমাদের বাস্তব উদাহরণ। তার মানে কি বুঝলে? সব থেকে বড় যেটা রেখা থাকবে গ্রাফে, সেটা সব থেকে বেশি সুস্থিতি হবে এবং সব থেকে বেশি উৎপন্ন হবে, আর ওটাই হবে আমাদের বেস পিক। ভুলে গেলে কাপের হাতলের কথা মাথায় রাখবে, যে একটা কাপ ফেলে দিব, আরও 10টা কাপ ফেলে দেবো, আরও 200টা কাপ ফেলে দেবো, প্রত্যেকটা ক্ষেত্রে সব ভেঙে টুকরো টুকরো হবে। হাতলটা একটু অক্ষত অবস্থা থেকে একটু কম ভাঙে, অন্যান্য টুকরাগুলো থেকে একটু কম ভাঙে। বাসায় যদি মায়ের পারমিশন থাকে, সকালবেলা ঘুম থেকে উঠে একটা কাপ ফেলাই দিবা, দিয়ে প্র্যাকটিক্যালি দেখবা যে হাতলটা একটু কম ভাঙে, বাকিগুলো সব টুকরো টুকরো হয়ে যায়। এরপরে এখন দেখি এরপর দেখো, এটা হচ্ছে ব্যাখ্যা হচ্ছে আমাদের যে বেঞ্জালডিহাইড, সরি, আমরা যেটা চিত্রটা তোমাদের বইয়ে দেওয়া আছে, আরে আসে না কেন তাড়াতাড়ি, এই যে চিত্র দেওয়া আছে, এই যে এখানে চিত্র দেওয়া আছে, এখন এটার ব্যাখ্যা করবো, ঠিক আছে? এটা আছে বিউটানেল, মানে অ্যালডিহাইডের চিত্র, আর এটা আছে হচ্ছে মনে হয় বেঞ্জালডিহাইডের
চিত্র দেওয়া আছে। এখন আমরা এই চিত্রটা ব্যাখ্যা করব, চিত্রগুলো এখানে কোনটা হচ্ছে বেস পিক সেটা এখন দেখব। তাহলে এখন দেখো 106 মানে কি মলিকুলার আয়ন পিক। 106 আমরা কোথায় পেয়েছিলাম? ওই যে বেঞ্জালডিহাইডের ভর পেয়েছিলাম 106। এরপর এখানে 105, তাহলে এখানে 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 প্লাস হবে। আমরা এখন এটা দেখতেছি 105 পিকের ঠিক ডান পাশে ছোট যে রেখাটি দেখা যাচ্ছে, 105 পিকের ঠিক ডান পাশে ছোট যে রেখাটি দেখা যাচ্ছে সেটি হলো 106। আর 106 মানে কি পিক? মলিকুলার আয়ন পিক। আর এটি পুরো আস্ত অণুটি, মানে পুরো যে অণুটা সেই অণুটির ভর নির্দেশ করে। তাহলে এটা কোনো বেস পিক না, এটা হচ্ছে আমাদের মলিকুলার আয়ন পিক। এই জিনিসটা অনেকে ভুল করো যে ভর বেশি আছে 106, তার মানে এটাই সব থেকে বড় পিক। এখানে তোমার 106, 108, 110, 120 যা ইচ্ছা মান থাকুক, যত বড় মানই থাকুক, মান দিয়ে কখনো তোমাদের পিক নির্দেশ করবে না। তোমাদের পিক নির্দেশ করবে কিভাবে? সেটা ওই যে কাপের হাতল অনুযায়ী বুঝাই দিলাম, যে যার স্থায়িত্ব বেশি থাকবে, বেশি পরিমাণে উৎপন্ন হবে, সেটার দ্বারাই আমাদের হচ্ছে বেস পিক বের করতে হবে। এখন আমাদের চিত্র যদি দেখি, এখানে চিত্র দেওয়া আছে কি খুবই ছোট করে দেওয়া আছে। এই যে এখানে দেখো, এই যে 105, 106, 106 এখানে কি দেওয়া আছে দেখো এম প্লাস। তো এম প্লাস এখানে আবার দেওয়া আছে, একটা ফোঁটা দেওয়া আছে না? তাহলে এটা দ্বারাই তো কি বোঝায়? এটা দ্বারাই তো বোঝায় মলিকুলার আয়ন পিক। তাহলে 106 হচ্ছে আমাদের মলিকুলার আয়ন পিক। এটা কোথায় আছে? 105-এর 105-এর কোথায় আছে? ঠিক ডান পাশে। আগে এখানে তীরচিহ্নতে দেখিয়ে দিয়েছিলাম যে এটা হচ্ছে ডান পাশ, এখানে ভাষায় তাই লেখা আছে। বুঝে পড়বা, জাস্ট এমনি চোখ বোলালে হবে না, লাইন বাই লাইন বুঝে বুঝে পড়তে হবে, তাহলে তোমাদের মুখস্থ করতে হবে না, ইজি লাগবে। এরপর দেখো 3 নম্বর, ও 105 পিকটা আবার পড়ি নাই, 1 নম্বরটা বাদ দিয়েছিল। 105 মানে হচ্ছে বেস পিক। গ্রাফের দিকে তাকালে দেখতে পাবেন সবচেয়ে লম্বা যে রেখাটা 100% তীব্রতা, সেটি হচ্ছে 105-এ। তাহলে এটা হচ্ছে আমাদের বেস পিক। এটি হলো বেঞ্জালডিহাইডের বেস পিক, যা হাইড্রোজেন হারানোর পর উৎপন্ন অ্যাসাইলিয়াম ক্যাটায়নের জন্য এসেছিল। এটা উপরে ব্যাখ্যা দেওয়া আছে যে অ্যাসাইলিয়াম ক্যাটায়ন কীভাবে এসেছিল। হাইড্রোজেন অপসারিত হওয়ার পর অ্যাসাইলিয়াম ক্যাটায়ন এসেছিল, তখন এই যে 106 মান থেকে একটা হাইড্রোজেন বিয়োগ করে 105 আসছিল। তো ওই যে 105 যে মানটা আসছিল, তখন ওই যে যৌগটি বা আয়নটি ছিল ওটা রেজোন্যান্সের কারণে অনেক বেশি সুইস্থিতি ছিল। তো সুইস্থিতি থাকার কারণে তাহলে 105-এর যেহেতু সুইস্থিতি বেশি, তাহলে 105 হচ্ছে আমাদের বেস পিক। আবার অন্যান্য খণ্ডপিক কোনগুলো? 8 নম্বর পয়েন্টে যে বাকি মানগুলো ছিল, বাকি মানগুলো ছিল 77, 78, 51, ওই মানগুলো হচ্ছে আমাদের অন্যান্য খণ্ডপিক। এগুলো গ্রাফে সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে। যেমন কি কি আসছিল? 77 মানের পিক, এরপর হচ্ছে 51 পিক, এরপরে এই পিকগুলো এখানে দেওয়া আছে। তোমাদের বইয়ের যে চিত্র আছে তার থেকে মনে হয় এই চিত্রটা দিলেই বেটার। এখানে তোমাদের সুন্দরভাবে চিত্র দেওয়া আছে, এটা বেঞ্জালডিহাইডের ক্ষেত্রে। এখানে তোমাদের সংকেত সহ দেওয়া আছে যেগুলো উৎপন্ন হয়েছিল আর কি, পয়েন্ট 8-এ, 5-এ, 6-এ। যে এখানে দেখো খুবই ছোট, বোঝা যাচ্ছে কিনা, এই যে এখানে 29, এর মানে 29, 50, এটা যে কত 51, এই যে এটা হচ্ছে মলিকুলার ভর 106, এটা হচ্ছে 78, এরপর আছে 77 মান দেওয়া আছে। আবার এখানে এই যে এখানে তো দেখানো আছে। আবার এই যে এটাতে দেখো সব থেকে বড় এটা কত 44, তার মানে এটা সব থেকে বেশি সুস্থিতি, স্থায়িত্ব বেশি, উৎপন্ন হয় বেশি পরিমাণে, এটা হচ্ছে বেস পিক। এরপরে এখানে এম দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে আমাদের মলিকুলার আয়ন পিক।
আর বাকিগুলো এই যে 29, দেন 43, এগুলো হচ্ছে আমাদের খণ্ডপিক। এই তো চিত্র। তাহলে এই হচ্ছে তোমাদের খণ্ডায়ন প্রক্রিয়া শেষ। তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। যারা ক্লাসটি দেখোনি পরে লাইভ দেখে নিবে, পেজে দেওয়া থাকবে। আর যারা হচ্ছে তোমরা ওল্ড সাপোর্ট গ্রুপে আছো, তোমাদের আমি ক্লাস শেষ করে পিডিএফ দিয়ে দিব। পেজে এখন পিডিএফটা দিব না, অনেক রাত হয়েছে, আর লাইভ ক্লাসও তেমন কেউ করেনি। যদি কালকে সময় পাই তাহলে কালকে দিয়ে দিব, যদি প্রয়োজন পড়ে অন্যদের। কারণ আজকে লাইভ ক্লাসে মনে হয় না আদার্স কোনো স্টুডেন্ট ক্লাস করেছে শুধুমাত্র আমাদের পেইড স্টুডেন্ট এবং যারা সাজেশন নিয়েছে তারা। ফ্রি স্টুডেন্ট কোনো স্টুডেন্ট হয়তো ক্লাস করেনি। ফ্রি স্টুডেন্ট যদি কোনো ক্লাস করো তাহলে তোমরা অবশ্যই জানাবে যে তোমাদের পিডিএফটা লাগবে। পিডিএফের জন্য কোনো পেমেন্ট করতে হবে না, ওটা ফ্রি থাকবে, দিয়ে দেওয়া হবে। আজকে ক্লাসটা যেহেতু খণ্ডায়ন গ্রুপের অনেক বড় ছিল, এখানে তোমাদের হচ্ছে কোন কোন প্রশ্ন বর্ণালীতে বেশি গুরুত্বপূর্ণ এই বিষয়ে ক্লাস এখন নেওয়া সম্ভব না, তাই 1 ঘন্টা ক্লাস নিলাম। দেখি পরবর্তীতে যদি সময় পাই তোমাদের পরীক্ষার আগে ভাগে তাহলে বলে দেবো। এছাড়াও তোমাদের তো সাপোর্ট গ্রুপ রয়েছে, ওখানে তো বিস্তারিত আমরা যে কোনো সমস্যা, যে কোনো প্রবলেম নিয়ে আলোচনা করি, সেখানেও বলে দিতে পারি, সমস্যা নেই। তোমাদের যেটা স্টাডি প্ল্যান আছে সেই স্টাডি প্ল্যান অনুযায়ী তোমরা স্টাডি করতেছো, আলহামদুলিল্লাহ সেভাবেই পড়ো। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। আর সাজেশন নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই, তোমরা নিশ্চিন্তে পড়তে পারো। পরীক্ষার প্রশ্ন যতই কঠিন হোক, যতই পেঁচানো হোক, পরীক্ষায় তোমরা কমন পাবে। কারণ পরীক্ষার প্রশ্ন মঙ্গল গ্রহ থেকে করবে না, তোমাদের বই থেকেই করবে। যে পড়বে সে বুঝতে পারবে প্রশ্ন কিভাবে হলো, কঠিন হলেও অ্যান্সার করতে পারবে। আর যে খুবই কম পড়বে, 10-20টা পড়বে, তো সেক্ষেত্রে তো প্রশ্ন কঠিন তার কাছে লাগবে, কারণ সে তো পুরোপুরি কমন পাবে না। ঠিক আছে, এটুকুই হচ্ছে তোমাদের জন্য সতর্ক বার্তা। আর হচ্ছে বর্ণালীতে পরীক্ষা প্রশ্ন কঠিন হবে, তাই সময় নষ্ট না করে যা পড়বা বুঝে পড়বা। নেক্সট কোনো প্রশ্নের সমস্যা থাকলে পেইড স্টুডেন্ট প্লাস আনপেইড স্টুডেন্ট, ফ্রি স্টুডেন্ট, যে কোনো স্টুডেন্ট তোমরা ইনবক্স করতে পারো। কারণ আমাদের হচ্ছে আজকে যে প্রবলেমটা আমি তোমাদের সমাধান করলাম, এটা কিন্তু আমার কোনো পেইড স্টুডেন্টই বলেনি, এটা হচ্ছে একজন সাজেশন নিয়েছিল সেই স্টুডেন্ট বলেছিল। আমাদের কাছে হচ্ছে সব স্টুডেন্টই সমান। অনেকে মনে করো যে আমি সাজেশন নিয়েছি, আমরা প্রবলেম দিব, এসিএস আমাদের সাপোর্ট করবে কিনা। আমাদের এ ধরনের কোনো পলিসি নেই যে আমরা শুধুমাত্র যারা হচ্ছে লাইভ ক্লাসে স্টুডেন্ট ভর্তি হয় শুধু তাদেরকে এক নজরে দেখবো, আর যারা হচ্ছে পেজের ফ্রি স্টুডেন্ট বা যারা সাজেশন কিনেছে তাদের আলাদা নজরে দেখবো, এরকম কোনো পলিসি বা মানসিকতা আমাদের নেই। আমরা মনেও রাখি না কি আমাদের ফ্রি স্টুডেন্ট কি আমাদের পেইড স্টুডেন্ট। সবাইকে তোমাদের একটা গ্রুপে অ্যাড করা হয়। পেইড স্টুডেন্টরা যে নোট করে সেগুলো যারা সাজেশন কিনে তারা কিন্তু ফ্রিতেই পায়, তাদের থেকে কোনো কিন্তু চার্জ নেওয়া হয় না। ওই যা সাজেশনের দাম 45 টাকা, তার বিনিময়ে কিন্তু তারা ওখানে নোট শেয়ার হলে নোটও পাচ্ছে, টিচারের সাপোর্ট পাচ্ছে, প্রতিটি ক্লাসের যে মিটিং ক্লাসগুলো হয় সেগুলোও পাচ্ছে, সাপোর্ট পাচ্ছে। একটা সাজেশনের বিনিময়ে এত কিছু পাওয়া সত্যি এইচএস দেখিয়ে দিয়েছে। আর এটা যদি তোমরা মনে রাখতে পারো, কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো, তাহলে তো আলহামদুলিল্লাহ, মনে রাখার সমস্যা নেই, আমরা আমাদের কাজ করে যাব। প্রত্যেকটা ইয়ারে এভাবেই করা হয়। তাই তোমাদের এই কথাগুলো বলার একটা উদ্দেশ্য হচ্ছে অনেকে মনে করবা যে হয়তো বা আমাকে সাপোর্ট করবে কি করবে না, আমি তো শুধু সাজেশন কিনেছি বা আমি তো সাজেশনও নিইনি, লাইভ ক্লাসও নিইনি, আমাকে সাপোর্ট দেবে কিনা। এ ধরনের দ্বিধা দ্বন্দ্বে ভোগার কোনো প্রয়োজন নেই। এই সিএস তোমাদের জন্য, এটা স্টুডেন্টদের জন্য তৈরি করা। যে কোনো স্টুডেন্ট ফ্রি হোক, পেইড হোক, আনপেইড হোক, তোমরা নিশ্চিন্তে এই সিএসকে যে কোনো সমস্যা করলে জানাবে, আমরা যতটুকু পারবো তোমাদের পাশে দাঁড়াবো। ভালো থাকো, সুস্থ থাকো, শুভরাত্রি।